জাতীয় পরিচয়পত্র সেবা নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। তিনি জানান, এই বিষয়ে সরকারকে লিখিত চিঠি পাঠাবে নির্বাচন কমিশন। দুপুরে এনআইডি সেবা ইসির অধীনে রাখার দাবিতে সিইসির কক্ষের সামনে অবস্থান নেন কর্মকর্তারা। পরে সিইসি গণমাধ্যমকে এইসব কথা জানান। এর আগে ন্যাশনাল পিপলস পার্টি এনপিপির একাংশের সাথে বৈঠকে বসে নির্বাচন কমিশন। দলের একাংশের সভাপতি শেখ সালাউদ্দিনের সাথে নির্বাচন কমিশনের বৈঠক শুরু হয়। আমরা বলতে চাই যে এই এনআইডি নিয়ে বারবার এক এক সময় এক এক রকম সুবিধাভোগী শ্রেণী তৈরি হয় এবং তারা এনআইডি নিয়ে টানাহেচড়া করে। এর আগে একাধিকবার চেষ্টা হয়েছিল, মাঝে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নেওয়ার চেষ্টা করা হয়েছিল। এখন আবার নতুন কমিশন নামে একটি নতুন কমিশন তৈরি করে তাতে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। আমরা মনে করি প্রতিটাই হচ্ছে কোনো না কোনো উদ্দেশ্যে এগুলো করা হচ্ছে। যেটা এখান থেকে চলে যাবে এমন সিদ্ধান্ত হয়ে গেছে এটা আমি জানি না, কারণ যদি হয়ে যায় তাহলে তো আমাদের মিটিংয়ে ডাকছে কেন? আমাদের এটা আমি চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে এমন কিন্তু আমি শুনি নাই। এটা নিয়ে একটা আলাপ আলোচনা হয়েছে এবং হয়তো একটা নীতিগত চিন্তা ওরা কীভাবে এটা করা যেতে পারে এই বিষয়ে আলোচনা চলছে, এইটুকু আমি জানি। দর্শক, এই মুহূর্তে নির্বাচন কমিশনে আছেন সহকর্মী আবু সাইদ অপু, যুক্ত হচ্ছি তার সাথে। অপু, জানতে চাচ্ছি যে নির্বাচন কমিশনের আজকের কার্যক্রমের কি খবর আছে আপনার কাছে, জানাবেন আমাদের। আমি দর্শক থেকে জানতে চাই, এবং কিছুক্ষণ আগে কিন্তু আপনি দর্শক থেকে জানাচ্ছিলেন যে এনআইডি কর্মযোগ্য স্থানান্তর নিয়ে কিন্তু নির্বাচন কমিশনের যেসব কর্মকর্তা কর্মচারী রয়েছেন তারা কিন্তু আসলে প্রধান নির্বাচন কমিশনার এএম নাসির উদ্দিনের যে কার্যালয় আছে তার সামনে তারা অবস্থান নিয়ে তারা দাবি জানান যে এনআইডি কর্মযোগ্য যেন নির্বাচন কমিশনের হাতে থাকে, কারণ এটা তাদেরই হাতের আসলে গড়া এটি প্রতিষ্ঠান এবং দিনরাত পরিশ্রম করে তারা এই প্রতিষ্ঠানটি গড়ে তুলেছেন। এটা অন্য জায়গায় গেলে কোনো স্বার্থের হাতিয়ার হিসেবে ব্যবহার হতে পারে, এমনটি তারা জানিয়েছেন। তবে এর কিছুক্ষণ পরেই কিন্তু প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে যে নির্বাচন কমিশনার অফিসার্স অ্যাসোসিয়েশনের যে কমিটি রয়েছে, আহ্বায়ক কমিটি এবং মহাসচিব যারা রয়েছেন তারা আসলে কথা বলেছেন। কথা বলার পরে গণমাধ্যম কর্মীদের সাথে যখন প্রধান নির্বাচন কমিশনার কথা বলেন তিনি জানিয়েছেন এই বিষয়টি আসলে তিনি পুরোপুরি অবগত নন, তবে সরকারকে তিনি লিখিতভাবে আগামী রোববারের মধ্যে তিনি বিষয়টি জানাবেন এবং নির্বাচন কমিশনের যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন যারা এনআইডি সংশ্লিষ্ট তাদের বিষয়টি অবগত করবেন এবং সরকারকে বোঝানোর চেষ্টা করবেন যে যেহেতু তাদেরই এটি জন্ম এবং তাদের হাত দিয়ে এটি তৈরি হয়েছে, সেহেতু তাদের এখানে থাকলে এই কর্মযোগ্যটা আরও বেগবান হবে। তবে তারা মনে করছেন, যারা আসলে অভিযোগ করছেন তারা মনে করছেন এই জায়গাটি এনআইডি কর্মযোগ্যটা অন্য জায়গায় গেলে একটি নতুন কোনো ষড়যন্ত্রের আর একটা গন্ধ তারা পাচ্ছেন, এমনটি তারা ইঙ্গিত দিয়েছেন। তবে সিসি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যেহেতু তিনি বিষয়টি জানেন না এবং এই বিষয়টি নিয়ে তিনি প্রধান উপদেষ্টার সঙ্গে তিনি কথা বলবেন এবং কথা বলার পরে যতটুকু সমঝোতায় আনা যায় সেই সমঝোতায় তারা আনবেন। তবে আরেকটি বিষয় না বললে নয়, যারা নির্বাচন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশনের যারা দায়িত্বরত যারা নেতা রয়েছেন তারা আসলে একটি আলটিমেটাম দিয়ে গেছেন যে আগামী বৃহস্পতিবার অর্থাৎ 12 তারিখের মধ্যে যদি তাদের এই সিদ্ধান্তটিকে মেনে না হয়, অর্থাৎ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্থানান্তরের প্রক্রিয়া সেটা যদি বন্ধ করা না হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু অর্থাৎ 13 তারিখ থেকে তারা মানববন্ধন সারা বাংলাদেশে সকল জেলা উপজেলা যে নির্বাচন অফিসগুলো আছে তারা সবাই মানববন্ধন পালন করবে এবং এতেও যদি আসলে কাজ না হয় তাহলে সেক্ষেত্রে তারা কঠোর আন্দোলনে যাবে এবং যে আন্দোলনটা অনেকটা ভোগান্তির মুখে পড়তে পারে যারা যেসব সেবা গ্রহীতেরা। আর পাশাপাশি আরেকটি বিষয় জানিয়ে রাখি, এর আগে কিন্তু সকালবেলা এপিবির একটি একাংশের একটি দল নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করেছেন 8 সদস্যের এবং তারা এসে জানিয়ে গিয়েছেন যে তাদের নিবন্ধন আসলে কেন বাতিল হবে এবং সেই বিষয়টি বাতিল হবে কি না সেই বিষয়টি প্রধান নির্বাচন কমিশনার বলেছেন যে বিষয়টি যেহেতু আদালতের বিষয় এবং বিষয়টি পুঙ্খানুপুঙ্খভাবে জেনে বুঝে তারপরে তাদেরকে আসলে জানানো হবে যে আসলে তাদের যে দলীয় যে নিবন্ধনের বিষয়টি টিকবে কিনা সেটি আসলে নিশ্চিত করা যাবে। তবে এখন আসলে থমথমা অবস্থা বিরাজ করছে। বিষয়টি নিয়ে কমিশন প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলছেন, আসলে রোববারের মধ্যে যে লিখিত বা আকারে জানাবেন প্রধান নির্বাচন কমিশনার, এরপরেই আসলে বোঝা যাবে যে আসলে এনআইডি কর্মযোগ্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চলে যাচ্ছে নাকি নির্বাচন কমিশন থাকছে। সেই প্রশ্নের উত্তর হয়তো সে সময় বলে দেবে। তো উপমা, এটাই ছিল আমার কাছে সর্বশেষ খবর।
অপু, আপনাকে ধন্যবাদ। দর্শক, নির্বাচন কমিশন থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত ছিলেন আমাদের সহকর্মী আবু সাইদ। অপু, চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের মার্চ মাসের মধ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নেবে কিনা সেই সিদ্ধান্ত দলটিকেই নিতে হবে। এছাড়া নির্বাচনে কারা অংশগ্রহণ করবে তা নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেয় বলেও জানিয়েছেন নোবেলজয়ী এই অর্থনীতিবিদ। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এইসব কথা জানিয়েছেন। অন্তর্বর্তী সরকার কত দ্রুত সংস্কার করতে পারে তার উপর নির্বাচনের এই সময়সীমা নির্ভর করছে, কারণ অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য এসব সংস্কারকে প্রয়োজনীয় বলে মনে করেন ডক্টর ইউনূস। আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, গত বছরের একই সময়ের সাথে তুলনা করলে দেখা যাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক আছে। তবে অধ্যাপক ইউনূস বাংলাদেশের বর্তমান দুর্দশার জন্য আগের সরকারকে দায়ী করেন। সিঙ্গাপুরে অর্থ পাচারের অভিযোগে দায়ের করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনকে 7 বছরের দণ্ড থেকে খালাস দিয়েছেন আপিল বিভাগ। সকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 4 বিচারপতির আপিল বিভাগ এই রায় ঘোষণা করেন। পরে আইনজীবীরা জানান, গায়ের জোরে এই মামলায় দুজনকে সাজা দেওয়া হয়েছিল। এই মামলার রায়ে ঢাকার তৃতীয় বিশেষ জজ মোহাম্মদ মোতাহার হোসেন 2013 সালের 17 নভেম্বর তারেককে বেকসুর খালাস দিয়েছিলেন, আর গিয়াসউদ্দিন আল মামুনকে দেওয়া হয়েছিল 7 বছরের কারাদণ্ড এবং 40 কোটি টাকার অর্থদণ্ড। প্রিজাইডেড বাই অনারেবল চিফ জাস্টিস, এবং উনি আমাদেরকে নির্দোষ সাব্যস্তে গিয়াসউদ্দিন আল মামুন সাহেবকে এই মামলায় খালাস দিয়েছেন। আর তারেক রহমান সাহেব যদিও এই মামলায় আপিল করতে পারেননি, তারা আমাদের এই কন্টেনশনটা অ্যাকসেপ্ট করেছেন এবং তারেক রহমান সাহেবও এই রায়ের বেনিফিট পাবেন, অর্থাৎ আমরা বলতে পারি যে উনিও এই মামলায় নির্দোষ সাব্যস্তে খালাস হয়েছেন। রাষ্ট্রীয় নিরাপত্তা নির্দেশিকায় প্রধান বিচারপতি সহ বিচার বিভাগকে হেয় ও অসম্মান করা হয়েছে বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীব হাইকোর্ট বেঞ্চ এই মন্তব্য করেন। আদালত বলেন, সুপ্রিম কোর্ট থেকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়, অথচ রাষ্ট্রীয় নিরাপত্তা নির্দেশিকায় সুপ্রিম কোর্টকে হেয় করা হয়েছে। পরে হাইকোর্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা রাষ্ট্রীয় নিরাপত্তা নির্দেশিকায় প্রধান বিচারপতি সহ বিচার বিভাগকে হেয় ও অসম্মান করায় সিনিয়র স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনিকে তলব করেন। আগামী 18 মার্চ তাকে হাজির হতে বলা হয়। একই সঙ্গে গত 2 মার্চ জারি করা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা রাষ্ট্রীয় নিরাপত্তা নির্দেশিকার কার্যক্রম 3 মাসের জন্য স্থগিত করা হয়। পাশাপাশি রুল জারি করেছেন আদালত। গণতান্ত্রিক সরকার ক্ষমতায় আসলে দেশে নারীর অধিকার আদায় সহ আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু। দুপুরে গুলশান শুটিং ক্লাবে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নারী বাণিজ্য মেলায় তিনি এই মন্তব্য করেন। মিন্টু বলেন, গণতান্ত্রিক দেশে যে কারো কিছু চাওয়ার অধিকার রয়েছে, তবে সেটি যদি হয় জাতীয় স্বার্থে, তবে তা জনগণের মতামতের ভিত্তিতে করতে হবে। ওনারা একটা জিনিস চাইতেই পারে, সংবিধান পরিবর্তন চাইতে পারে, নতুন সংবিধান চাইতে পারে। যদি কোনো রাজনৈতিক দল সেই ম্যান্ডেট নিয়ে জনগণের কাছে যায়, আর জনগণ যদি তাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করেন, তাহলে তারা ওই ম্যান্ডেট অনুযায়ী কাজ করবেন। যখনই দেশের নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধিত্বশীল সরকার গঠন করা হবে, তখনই এখনকার যে আইন শৃঙ্খলার যে সমস্যা, এখনকার যে নারীদের উপরে যে নির্যাতন, এগুলি সবই কমে আসবে। ফায়ার সার্ভিসের 5টি ইউনিটের চেষ্টায় রাজধানীর ভাসানটেক এলাকার বিআরপি বস্তির আগুন নিয়ন্ত্রণে এসেছে। বেলা 11:35 আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে বেলা 11:05 আগুন লাগার তথ্য পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে তারা। পরে বস্তির আগুন 11:35 নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। স্থানীয়রা জানান, প্রথমে বস্তির একটি ঘরে আগুনের সূত্রপাত হয়। দ্রুত স্থানীয়রা আগুন নেভানোর কাজ শুরু করলে একটি সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন ছড়িয়ে পড়ে। সব হারিয়ে ধ্বংসস্তূপে শেষ সম্বল খুঁজে ফিরছেন ভুক্তভোগীরা।
আসন্ন ঈদে নৌপথের কোনো যানবাহন অতিরিক্ত ভাড়া আদায় করলে রুট পারমিট বাতিল করে দেওয়া হবে বলে জানিয়েছেন নৌপরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাকওয়াত হোসেন। সচিবালয়ে আসন্ন ঈদে নৌপথের নিরাপত্তা সংক্রান্ত বৈঠক শেষে সাংবাদিকদের এই কথা জানান তিনি। যাত্রীদের যাতায়াতের সুবিধার্থে 15ই রমজান পর থেকে গুলিস্তান থেকে সদরঘাট পর্যন্ত রাস্তা যানজট মুক্ত রাখারও কড়া নির্দেশনা দেওয়া হয়েছে। এসব তদারকি করতে নৌ পুলিশের পাশাপাশি নৌবাহিনীর সদস্যদেরকেও নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি। 15 রমজানের পর থেকে রাতের বেলায় বাল্কহেড ও স্পিড বোট চলাচল বন্ধ থাকবে বলেও জানান উপদেষ্টা শাকওয়াত হোসেন। একজন কমান্ডার, 3 জন আনসারদের বিহেভিয়ার ব্যাপারে অলরেডি বলা হয়েছে। আনসারের কাজ হচ্ছে যাত্রী সুরক্ষা দেওয়া, আনসারের কাজ অন্য কোনো কাজ নেই, এবং এটা মালিকরা দেখবেন। তাদের জন্য যে জায়গাটা দেওয়া হবে ওটা দে হ্যাভ টু ইউজ। যাতে কমপ্লেন আসে যে তারা আবার এটাকে সাবলেট করে, যাতে না হয়। অতিরিক্ত যাত্রী বহন করতে পারবেন না। অতিরিক্ত যাত্রী বহন করলে আমাদের ইন্সপেক্টর থাকবে, শুধু সদরঘাটে না, রাস্তায় কোনো যদি দেন লঞ্চ মালিকেরা, জাহাজ মালিকেরা, সেটার জন্য পোস্ট রাখতে বলা হয়েছে। সেটার জন্য নৌ পুলিশ এবং আমি নৌবাহিনীকেও অনুরোধ করেছি। রমজান মাসকে ঘিরে কেনাকাটায় ব্যস্ত সময় পার করছে নারায়ণগঞ্জ জেলার বাসিন্দারা। এবারের বাজারে ভোজ্য তেল ও চালের দাম ঊর্ধ্বমুখী থাকলেও অন্যান্য নিত্যপণ্যের দাম আগের তুলনায় কিছুটা নাগালে থাকায় স্বস্তি প্রকাশ করেছেন ক্রেতারা। তবে সিন্ডিকেট কিংবা চাঁদাবাজি প্রতিরোধ সহ বাজার মনিটরিং এর উপর জোর দিতে সরকারকে তাগিদ দিয়েছেন তারা। প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুনের তথ্যচিত্রে আতিকুর রহমান, তিতাসের রিপোর্ট। রমজান আসলে নিত্যপণ্যের দাম বেড়ে হয় আকাশচুম্বী। এমন দৃশ্য দেখে অভ্যস্ত সারা দেশের মানুষ। তবে নারায়ণগঞ্জে গত বছরের তুলনায় এবছর দাম ভোক্তাদের অনেকটাই নাগালের ভেতর। কাঁচা বাজারে দাম বেড়েছে লেবু, শসা আর বেগুনের। ফলের বাজারে আপেল, মালটা ও আঙ্গুরের দাম আগের মতো থাকলেও খেজুরের দাম নিয়ে রয়েছে বিতর্ক। চাল প্রতিটা বস্তা 500 টাকা বেশি, তেলের দাম কেজিতে 50 টাকা বাড়ছে। লেবুর দামটা 100 টাকা হলি, লেবুর দাম আমাকে বাতি আনতে হয়, আমাকে বাতি বেচতে হয়। বেগুন 60 টাকা কেজি, তারপরে করলা 100 টাকা কেজি, ভেন্ডি 100 টাকা কেজি। মুরগির দাম স্বাভাবিক থাকলেও 50 টাকা বেড়ে গরুর মাংস বিক্রি হচ্ছে 750 টাকা দরে। ভোজ্য তেল বাজার থেকে উধাও, আর চালের বস্তা প্রতি দাম বেড়েছে 400 থেকে 500 টাকা। যে 130 টাকা কেজি, আর মরম যে এগুলা কেজিতে 300-400 করে কমছে। 300-310 টাকা কেজি, ডুপ্লিকেট সোনালী 270 টাকা কেজি থেকে 80 টাকা কেজি। চাল ও ভোজ্য তেলের দাম নিয়ন্ত্রণে রাখতে পারলে সরকারের সফলতা বাড়ত বলে মনে করছেন ভোক্তারা। যদি সিন্ডিকেট এবং চাঁদাবাজি না থাকতো তাহলে আমার মনে হয় নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আরো কিছু কম থাকে। কিছু কিছু জিনিসপত্রের দাম বাড়তি, যেমন তেল পাওয়া যেতেছে না, লেবু। ভোক্তারা সঠিক মূল্য পাচ্ছে না, কারণ কোনো জায়গায় দেখা যাচ্ছে দোকানদাররা ইচ্ছামতো তাদের মূল্য নির্ধারণ করছে। শুধু রমজান মাস নয়, সারা বছর জুড়ে নিত্যপণ্যের বাজার থাকবে ভোক্তাদের নাগালের ভেতর। আর সরকার সবসময় বাজার নিয়ন্ত্রণ করে মানুষকে স্বস্তি দেবে, এমনটাই দাবি সচেতন মহলের। আতিকুর রহমান, তিতাস, মাই টিভি। 100 বছরের ঐতিহ্যবাহী বরগুনার বদরখালী ইউনিয়নের ফুলঝুরি বাজার। 3 দিক নদী বেষ্টিত বাজারটি বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ হলেও সম্প্রতি বাজারের ব্যবসায়ীরা অনিরাপদ বোধ করছেন। নিজেদের উদ্যোগে বাড়িয়েছেন রাতভর পাহারার ব্যবস্থা। একটি পুলিশ ফাঁড়ি হলে বাজারের নিরাপত্তার বৃদ্ধির পাশাপাশি বাড়বে অর্থনৈতিক উন্নয়নে ভূমিকাও রাখবে মনে করেন বাজার সংশ্লিষ্টরা। প্রতিনিধি শফিকুল ইসলাম স্বপনের রিপোর্ট, জানাচ্ছেন ইলিয়াস কমল। ঐতিহ্যবাহী বাজারটিতে সম্প্রতি বেড়েছে চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের প্রকোপ। তাই রাতভর পাহারাও বাড়িয়েছে ব্যবসায়ীরা। ফুলঝুরি বাজার ব্যবসায়ীদের অভিযোগ, নিরাপত্তা শঙ্কায় ব্যাহত হচ্ছে ব্যাংকের লেনদেন, প্রভাব পড়ছে বাণিজ্যিক কার্যক্রমেও। প্রতি রাতে পাহারা দিলেও আতঙ্ক কাটে না, জানালেন ব্যবসায়ীরা। ফুলঝুরি বাজারটা একটা ঐতিহ্যবাহী বাজার, পুরনো বাজার। খুব অসুবিধায় আছে এখন মানুষ, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের চুরি ডাকাতি হচ্ছে। রাত্রে যে কোনো সময় একটা ট্রলার আইসা ডাকাতি করে নিয়ে যাইতে পারে, কারো কিছু করার থাকে না। স্থানীয় ব্যবসায়ী ও সমাজসেবকরা মনে করেন, একটি পুলিশ ফাঁড়ি প্রতিষ্ঠা হলে এ অঞ্চলের মানুষ ও ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত হতে পারে, স্বাভাবিক হবে বাণিজ্যিক কার্যক্রম। আমরা ব্যবসা প্রতিষ্ঠানে নিরাপত্তা নাই, যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটে যাইতে পারে। এই যে আইন শৃঙ্খলা বাহিনীর যে অভাব এবং সকলের যে নিরাপত্তাহীনতা, এইটা বেশ দেখা গেছে। এই ডাকাতিতে মানুষের
আতঙ্কে জীবনযাপন কাটছি। 5ই আগস্টের পরে আমরা প্রতিনিয়ত দিন যায় রাতে আমরা ঘুমাইতে পারি না। এই ফুলজুরি বাজারটাকে রক্ষার স্বার্থে, জানমাল মানুষের ব্যবসায়িক রক্ষার স্বার্থে এখানে পুলিশ ফাঁড়ি আবার পুনরায় নির্ধারণ করা হোক। ব্যবসায়ীদের নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সাথে নিয়ে দ্রুত ও স্থায়ী পুলিশ ফাঁড়ি স্থাপনের উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন স্থানীয় পুলিশ সুপার। আমাদের টহল পার্টি কিন্তু ওখানেও নিয়মিত যায়, তারা তাদের আভিযানিক যে কার্যক্রম সেটা অব্যাহত রাখছে এবং সেটা অব্যাহত থাকবে। দ্রুত ফুলঝুরি বাজার ও আশপাশের অঞ্চলের নিরাপত্তা নিশ্চিতে পুলিশ ফাঁড়ি স্থাপন হবে, এমনটাই প্রত্যাশা স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের। ইলিয়াস কমল, মাই টিভি। দর্শক, এবারে মাই টিভি বিশেষ। এবারের ঈদ উল ফিতরেও সারা দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে বেশ কয়েকটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। এর মধ্যে চিত্রনায়ক সাকিব খান অভিনীত বরবাদ আর অন্য কয়েকটির সাথে এবারও মুক্তির মিছিলে রয়েছে জাজ মাল্টিমিডিয়ার ব্যতিক্রমধর্মী সিনেমা জিন3। নির্মাতারা বলছেন দেশের বর্তমান পরিস্থিতি স্বাভাবিক না থাকার ফলে এবার ঈদে কটি সিনেমা মুক্তি পাচ্ছে সেটিও যেন ধোঁয়াশায়ী থেকে যাচ্ছে। জাহিদ আহমেদ বাবুর বিশেষ রিপোর্ট। এবার ঈদে মুক্তির তালিকায় রয়েছে ঢাকাই চলচ্চিত্রের কিং খান খ্যাত সাকিব খান অভিনীত বরবাদ এবং জাজ মাল্টিমিডিয়ার জিন3 সহ আরও বেশ কটি সিনেমা। কিন্তু মোটা দাগে দেখা যায় এবার ঈদে মুক্তির তালিকায় অন্যান্য যেসব সিনেমা মুক্তির মিছিলে রয়েছে মিডিয়াতে সেসব সিনেমার আওয়াজ নেই বললেই চলে। একটা সময় ঈদের সিনেমা মুক্তি নিয়ে রাজধানীর সিনেমা হলে বিরাজ করত এক ধরনের উৎসবমুখর পরিবেশ, কিন্তু এখন সে চিত্র গেছে পাল্টে। এবার ঈদে কি কি ছবি মুক্তি পাচ্ছে তা নিয়েও সিনেমা প্রেমীদের রয়েছে আগ্রহ, আর তাই ছবি মুক্তির বিষয়ে সংশ্লিষ্টদের নীরবতা দেখে তাদের ছুটে আসা সিনেমা হলে। ছবি তো আমরা পাইনি, এখনো পোস্টার পাইনি, পাইলে সেটা আমরা দেখতে পাবো কোন ছবি আসতেছে, দেখা যাবে ঈদের ছবি কোনটা আসে। ঈদের ছবি তো এখন কি আসে তত জানি না, সামনে রোজা 15-এর মধ্যে মনে হয় যে ভালো ছবি আসার সম্ভাবনা আছে। নগরীর অভিজাত সিনেমা হলেও এখনো পর্যন্ত দেখা মেলেনি ঈদের সিনেমার পোস্টার। এসব হলে বাংলা সিনেমা না চলার ফলে অনেকেই আবার বাধ্য হয়ে দেখছেন ইংরেজি সিনেমা। বাংলা ছবি দেখতে আসছি, কিন্তু বাংলা ছবি এখন চলতেছে না, এখন সবগুলো ইংরেজি ছবি চলতেছে, এই জন্য ইংরেজি ছবি দেখতে আসছি। আর দেখে গেলাম যে ঈদের কি সিনেমা চলবে সেটা খবর নিয়ে গেলাম। অন্যান্য বছরের রোজার এই সময়ে ঈদের সিনেমা মুক্তি নিয়ে ঢাকায় চলচ্চিত্র পাড়া যেন থাকতো চলচ্চিত্র সংশ্লিষ্টদের পদচারণায় মুখরিত, কিন্তু এখানেও সেই চিত্র যেন একেবারেই উল্টো। যে সময়টাতে ছেয়ে থাকবার কথা ঈদের সিনেমার পোস্টার, এখন সেই স্থানে পোস্টার তো দূরের কথা, বরং এফডিসি যেন দিনকে দিন পরিণত হয়ে উঠছে জনশূন্যে। আর তাই ঈদের মুক্তির মিছিলে থাকা সিনেমা প্রসঙ্গে চলচ্চিত্র নির্মাতারা বললেন এই ঈদে এবারও মুক্তি পাচ্ছে বেশ কটি ছবি। ঈদের সিনেমা মুক্তির বিষয়টি বিরাট একটা উৎসবের মতো ছিল, সেই উৎসবটা হারিয়ে ফেলছি আমরা। যতবারই ঈদ আসছে ছবির সংখ্যা কমে আসছে, আর এবারে ঈদের সম্ভবত ওইভাবে আমরা আমাদের জানাই নাই যে কি কি ছবি মুক্তি পাচ্ছে। সম্ভবত জাজের একটি সিনেমা আছে, বাইরের একটি ছবির নাম শুনতেছি, কিন্তু এনাফ না। বরবাদ, পিনিক, জিন, জঙ্গি, দাগ, আরও 2টা প্রোডাকশন আসতে পারে, সেটা হচ্ছে শয়তান নামে একটা ছবি আর বউ নামে একটি ছবি আসার সম্ভাবনা আছে। তারা জানান দেশের রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক হলে বাড়বে ঢাকায় চলচ্চিত্রের ঈদের সিনেমার সংখ্যাও। আমাদের সিনেমার যে নেতৃত্ব তারা এই ব্যাপারে এগিয়ে আসা উচিত যে কিভাবে ছবি বাড়ানো যায়, ঈদ উৎসবে সিনেমা মুক্তি দেওয়া যায়। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। কুষ্টিয়ায় শহীদ আবরার ফাহাদের কবর জিয়ারত করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। সকালে জেলার কুমারখালী উপজেলার কয়া রায়ডাঙ্গা গ্রামে আবরার ফাহাদের কবরে শ্রদ্ধা জানান আসিফ মাহমুদ। পরে কবর জিয়ারত শেষে শহীদ আবরার ফাহাদ জামে মসজিদের সম্প্রসারণ কাজের উদ্বোধন করেন তিনি। দুপুরে শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম উদ্বোধন করে জেলা প্রশাসকের কার্যালয়ে মতবিনিময় সভায় অংশ নেবেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। এবারে আমাদের কৃষি। মুন্সিগঞ্জের আড়িয়াল বিলের মিষ্টি কুমড়ার খ্যাতি দেশ জুড়ে। এই মৌসুমে বিলের বিস্তীর্ণ এলাকায় আবাদ হয়েছে স্থানীয় জাতের মিষ্টি কুমড়া। স্বাদে সেরা আর আকৃতিতে বিশাল হওয়ায় বাজারেও রয়েছে এর ব্যাপক চাহিদা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছেন আড়িয়াল বিলের মাটির গুণগত মান ভালো হওয়ার কারণে মিষ্টি কুমড়া সুস্বাদু ও মান ভালো থাকায় সারা দেশের চাহিদা অনেক বেশি। প্রতিনিধি শেখ মোহাম্মদ রতনের রিপোর্ট জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস।
বিশাল আকারের এইসব কুমড়ার চাষ হয় মুন্সিগঞ্জের শ্রীনগরের আরিয়াল বিলে। মাটির গুণাগুণের কারণে অল্প যত্নেই সেখানে উৎপাদন হয় বিশাল আকারের মিষ্টি কুমড়া। এবছর 245 হেক্টর জমিতে আবাদ হয়েছে দেশীয় জাতের এসব মিষ্টি কুমড়া। ফলনও হয়েছে ভালো, আকার ও স্বাদ ভালো হয় এই জাতের কুমড়ার কদর রয়েছে বেশ। আমরা বড় বড় ধাপ দিই, কচুরি বিলে কচুরি করে, এই কচুরির ধাপে কুমড় বড় হয়। অনেক বড় বড় কুমড়, একটা কুমড় বড় করে 1000 2000 এরকম বিঘা, 500 600। এই দেশে আমাদের দেশের কুমড় বড় হয় কারণ আমাদের দেশের মাটি ভালো, উর্বরতা বেশি, এজন্য। এরই মধ্যে জমি থেকে উত্তোলন করে বাজারে বিক্রি শুরু হয়েছে বিলের মিষ্টি কুমড়া। বাজারে এই মিষ্টি কুমড়ার চাহিদা থাকায় দামও মিলছে বেশ ভালো। মিষ্টি কুমড় অনেক আল্লাহ দিছে, পয়সা করেও ভালো দিছে। এখন বর্তমানে চতুর্দিকে সারা বাংলাদেশে মিষ্টি কুমড়ের চাহিদা, আর দামও বেশি আর দামও কম। অনেক জায়গায় আমরা বিষ নিচ্ছি, আমাদের এখানে কিন্তু কাম হয় না, এত বড় হয় না। আল্লাহর এটা দান, তার এটা বাণী, বুঝছেন? ওই হুজুরে দোয়া করে গেছে যে আল্লাহ কত বড় তুমি এই বিলে দিতে পারো। ওই বিলে তার দোয়ার থেকে আমরা এই বুড়া আমল থেকে কইতাছি, ওন থেকে আমরা পাইতেছি। আরিয়াল বিলের বৈচিত্র্যময় মিষ্টি কুমড়াকে জিআই পণ্য হিসেবে অন্তর্ভুক্ত করার চেষ্টা করছেন স্থানীয় কৃষি বিভাগ। প্রতি বছরে অনেক জমিতে মিষ্টি কুমড়া হয়। এবছরে প্রায় 225 হেক্টর জমিতে আমাদের মিষ্টি কুমড়া আবাদ হয়েছে। এখানে কিন্তু এভারেজে প্রায় 40 টন ফলন হয়। এক একটা মিষ্টি কুমড়া 1.5 মণ 2 মণ পর্যন্ত হতে পারে। আসলে এখানে মিষ্টি কুমড়া উৎপাদনের যে পদ্ধতি, এই পদ্ধতির মধ্যেই বোধহয় কিছু বিষয় আছে। এখানে তারা কচুরিপানার মধ্যেই কিন্তু বীজটা একটা ব্যাগের মধ্যে করে লাগিয়ে দেয়। আমার মনে হয় এটার জন্যই এই কুমড়ার ফলনটা এরকম হয়। আরিয়াল বিলের সবচেয়ে বড় কুমড়াগুলো 2 থেকে 2.5 মণ পর্যন্ত হয়ে থাকে। যে কুমড়োগুলো আকারে ছোট, সেগুলোর ওজন হয় কম হলেও অন্তত 15 থেকে 20 কেজি। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক।